আমি দিল্লি থেকে ইন্ডিগোর ফ্লাইটে করে গেছিলাম ইস্তানবুল। সময় লেগেছিল 7 ঘন্টা। আমার এই টার্কি সফর ছিল টোটাল 10 দিনের। টার্কি সফরের প্রথম পর্বে আমি আপনাদের দেখাবো কি করে 2 দিনে ইস্তানবুলের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবেন এবং ইস্তানবুলে গিয়ে কি কি করবেন। ইস্তানবুল এয়ারপোর্টে পৌঁছে নিজের লাগেজ কালেক্ট করে আমি সিমের দোকান থেকে একটা টার্কিশ সিম নিয়ে নিলাম নেক্সট 15 দিনের জন্য। তারপর ওখান থেকে একটা ট্যাক্সি বুক করে সোজা চলে এলাম ইস্তানবুলে আমার হোস্টেল, যেটা আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম hostel.com থেকে। হোস্টেলে পৌঁছাতে রাত হয়ে গেছিল আর সারাদিনের জার্নির পর আমিও টায়ার্ড ছিলাম, তাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়লাম ইস্তানবুল দেখতে। প্রথমে যাব হায়া সোফিয়া দেখতে। আমার হোস্টেল থেকে হায়া সোফিয়ার ডিস্টেন্স খুব বেশি ছিল না, তাই পায়ে হেঁটেই রওনা হলাম। হায়া সোফিয়া যাওয়ার রাস্তার বাঁ দিকে পড়ল হিস্টোরিক্যাল কলাম ওয়ালেট ওবেলিস। এই কলামটি প্রায় 400 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল, যখন ইস্তানবুলের নাম ছিল কনস্ট্যান্টিনোপল। এরপর আমি চলতে থাকলাম হায়া সোফিয়ার দিকে। কিছু দূর এগোতেই দেখলাম একদল স্কুল পড়ুয়া আস্ক মি টি শার্ট পরে ট্যুরিস্টদের হেল্প করছে। It is this side. Blue Mosque is this one. No, this one. Oh, this is That Blue one Mosque. is another mosque. You see this gate, right? Yeah. Yeah. That's one of them. Oh, this from this we have to enter. The Blue Mosque, it even writes in there. Okay. And Hagia Sophia, I have to go straight. Yeah, you have to go straight. Okay. Thank you. Yeah, Thank you're you very welcome. much. Have a nice day. পৌঁছে গেলাম হায়া সোফিয়ার সামনে। হায়া সোফিয়া ইস্তানবুলের ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলির মধ্যে সবথেকে ফেমাস এবং খুবই গুরুত্বপূর্ণ। How much is the ticket? 72. Give me one. Huh? 2 lira. Just a minute. টিকিট কেটে ঢুকে গেলাম হায়া সোফিয়ার মধ্যে, আর প্রায় ঘন্টাখানে হায়া সোফিয়া ঘুরে দেখলাম। দারুণ সুন্দর আর্কিটেকচার। এই হায়া সোফিয়া প্রথম তৈরি হয় 537 খ্রিস্টাব্দে অ্যাজ এ ক্যাথিড্রাল। এটা তৈরি হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে। তারপর 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের অধীনে এটি একটি মস্কে পরিণত হয়। 1935 সালে হায়া সোফিয়াকে একটি মিউজিয়াম হিসেবে চিহ্নিত করা হয়। তারপর সাম্প্রতিককালে 2020 সাল থেকে এটিকে আবার একটি মস্কে পরিণত করা হয়েছে। হায়া সোফিয়া থেকে বেরিয়ে দেখলাম সামনে দাঁড়িয়ে রয়েছে ইস্তানবুল বিগ বাস। এই বাসে করে আপনি হপ অন হপ অফ ট্যুর করতে পারেন। এই বাসটি আপনাকে ইস্তানবুলের সমস্ত অ্যাট্রাকশন ঘুরে দেখাবে। এরপর আমি বেসিলিকা সিস্টার্নে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। বেসিলিকা সিস্টার্ন হায়া সোফিয়ার ডান দিকে মাত্র 150 মিটার দূরেই অবস্থিত। বেসিলিকা সিস্টার্নকে অ্যানশিয়েন্ট যুগের সবথেকে বড় সিস্টার্ন বলা যেতে পারে। বেসিলিকা সিস্টার্ন হলো একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার, যেটিকে জল ধরে রাখার জন্য ব্যবহার করা হতো। এটির ক্যাপাসিটি হচ্ছে 9800 স্কোয়ার মিটার এবং এটির মধ্যে প্রায় 8000 কিউবিক মিটার জল স্টোর করে রাখার ক্ষমতা ছিল। বেসিলিকা সিস্টার্ন দেখে বেরিয়ে আমি রোড সাইড একটা রেস্টুরেন্টে আমার লাঞ্চ সেরে নিলাম। এইখানে কিন্তু বেশ ভালোই কাবাব পাওয়া যায়। আমি কাবাব অর্ডার দিলাম আর সাথে একটা কোল্ড কফি নিয়ে নিলাম। কাবাবের সাথে ছিল অল্প পরিমাণ ভাত, পাউরুটি আর স্যালাড। আমার বেশ ভালোই লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ সেরে আমি পৌঁছে গেলাম টপকাপি প্যালেস দেখতে। 1460 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত টপকাপি প্যালেস ছিল অটোমান সাম্রাজ্যের মেন অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার এবং সুলতান এখানেই থাকতেন। টপকাপি প্যালেসের মেন গেট দিয়ে ঢোকার পর একটা খুব সুন্দর বাগান রয়েছে, আর ওই বাগান পার করে একটা মিউজিয়াম।
যে মিউজিয়ামের মধ্যে রয়েছে অটোমান সাম্রাজ্যের বিভিন্ন সময়ে ইউজ করা বিভিন্ন মূল্যবান জিনিস। অটোমান যুগের স্থাপত্য ও ভাস্কর্যের একটি পারফেক্ট নিদর্শন হলো এই টপকাপি প্যালেস। ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله এই প্যালেসের মধ্যে সুলতানের ব্যবহৃত পোশাক এবং জিনিসপত্র সমস্ত কিছুই রাখা রয়েছে। টপকাপি প্যালেস দেখে আমি চলে এলাম সুলতান আহমেদ বা ব্লু মস্ক দেখতে। মস্কে ঢোকার নিয়ম হচ্ছে এখানে ছেলেদের হাঁটু এবং মেয়েদের হাঁটু এবং মাথা ঢেকে ঢুকতে হবে। তাই যারা এরকম জামা কাপড় পরে আসেননি তারা এখান থেকে জামা কাপড় ভাড়া নিয়ে নিজেদের হাঁটু এবং মাথা ঢেকে মস্কে ঢুকতে পারে। ব্লু মস্ক হলো ইস্তানবুলের একটি আইকনিক মনুমেন্ট এবং এটি অটোমান সাম্রাজ্যের অধীনে 1609 থেকে 1617 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছিল। এই মস্কের ভেতরটা ব্লু কালারের টাইলস দিয়ে সুসজ্জিত, তাই জন্য এই মস্কের নাম ব্লু মস্ক হয়েছে এবং এটি 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। মস্ক থেকে বেরিয়ে আমি ট্রাম লাইন ধরে হেঁটে চললাম। কলকাতা শহরের মতন ইস্তানবুলেও ট্রাম চলাচল করে। কিছু দূর গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম দন্দুরমা শপে। দন্দুরমা হলো টার্কিশ আইসক্রিম। আইসক্রিম সেলার তখন আরেকজন গ্রাহকের সাথে হাতের কারসাজি দেখাতে ব্যস্ত। Opa! Yes! Speed up! Hi! Come! Get this for me. রাতের জন্য আমি বসফরাস নাইট ক্রুজ বুক করেছিলাম। একটা গাড়ি আমাকে আমার হোস্টেলে নিতে এলো আর আমি গাড়িতে করে রওনা হয়ে গেলাম বসফরাস ক্রুজে চড়ার জন্য। এই ক্রুজটা বুক করতে খরচ পড়েছিল 40 ইউরো, মানে আনুমানিক 3500 টাকা মতো। গাড়ি থেকে নামার পর একজন আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল ক্রুজ পর্যন্ত। আমার সাথে আরো কিছু ট্যুরিস্ট ছিল যারা ওই সেম ক্রুজে বুকিং করেছে। Emrah bir de Ramazan'ı sorsana abi, Ramazan. This is our cruise. Upstairs? Yes. So here is the cruise. Hello, welcome. Yeah. En kalabalık kaptan daha şimdi gelir. What's your hotel name? Bugün by chairs. Barçı, 10 numarada yer var mı? Al abi bu bir kişi 10 numaraya. Bir kişi 10 numaraya al abi. Yes, following please. Okay. Hello, welcome. What's your hotel name? You can sit there. Here? Yes, There you can sit. এরপর ক্রুজ পার্টি স্টার্ট হলো। সামনে চলতে লাগলো একের পর এক প্রোগ্রাম আর ডিনার টেবিলে ডিনার সার্ভ হতে লাগলো।
ক্রুজ পার্টিটা প্রায় 3 ঘন্টা চলেছিল। তারপর ক্রুজ থেকে যেখানে উঠেছিলাম ঠিক সেইখানেই আবার ক্রুজ এসে দাঁড়ালো। ক্রুজ থেকে নেমে ফিরে গেলাম হোস্টেলে। ইস্তানবুলে আমার প্রথম দিনটা এভাবেই শেষ হলো। পরদিন সকালে উঠে হোস্টেলের ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট সেরে নিলাম। আজকের দিনে আমার প্রথম গন্তব্য হলো গ্র্যান্ড বাজার। গ্র্যান্ড বাজার কি করে পৌঁছাবো সেটা ভাবতে ভাবতে চলেছি। এরই মধ্যে দেখা হয়ে গেল রাস্তায় একজন চেনা লোকের সাথে, যার কাছ থেকে গতকাল আমি ক্রুজের টিকিট কেটেছিলাম। Hello, my friend. Hello, how are you? Hi. How was the tour? Tour was fine. Did you like? Yeah. I'm going to Grand Bazaar. Can you tell me how to go? Just go straight. Straight, okay. Yeah, just go straight. So you will see the tram line. Tram line. Yes. Okay. When you see tram line, turn left till next station of tramway, and turn right. You will see the entrance. Okay. ফাতির দেখানো রাস্তা দিয়ে গিয়ে খুব সহজেই পৌঁছে গেলাম গ্র্যান্ড বাজার। গ্র্যান্ড বাজার হলো পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট কভার্ড মার্কেট। মোট 30,700 মিটার স্কোয়ার জায়গা জুড়ে রয়েছে এই গ্র্যান্ড বাজার। এই গ্র্যান্ড বাজারের মধ্যে মোট 4,000 দোকান রয়েছে, আর ডেইলি প্রায় 2.5 লক্ষ থেকে 4 লক্ষ ভিজিটার এই গ্র্যান্ড বাজার ভিজিট করে। ठीक ठाक. Jum barabar, jum sharabi. You are very fond of Bollywood movies? Of course. Yeah. Okay. Salman Khan, Amir Khan, Deepika Padukone. Who is your favorite? Salman Khan, Amir Khan, Shah Rukh Khan, Deepika. Akshay Kumar. Kesar. Kesar. How much is this? 1 gram 50 lira. Smell. The best one from Iran. Medical, medicine stuff. You can use for biryani too. It's very strong. This is the 75 gram level. 50 gram. 50 gram. Yes. So if I take loose, it will be Take more. loose, yes, economy. I can make you also vacuum seal, vacuum package, no problem. Vacuum seal. I will go home 10 days after 10 days, so it will not. No problem. 2 years, no problem. 2 years, no no problem. This is Turkish tea. Yes. গ্র্যান্ড বাজার থেকে বেরিয়ে আমি ট্রামে চড়ে বসলাম। আমার গন্তব্য হচ্ছে এমিনুনু স্টেশন। এমিনুনু স্টেশনের পাশেই হচ্ছে ফেরিঘাট, যেখান থেকে ফেরি নিয়ে আমি এপার থেকে রিভার ক্রস করে ওই পারে যাব। আমি এখন আছি ইউরোপিয়ান সাইডে আর যাব এশিয়ান সাইডে। Where from get the cruise that side? Get there. Cruise. Boat. Tramvayda tramvay. No, boat to Ferry boat. ferry boat. Okay. No. Okay. What's your name? Mehmet. And you? Adir. Okay. এমিনুনুর ফেরিঘাট থেকে চড়ে বসলাম বোটে। এই বোটটা মাত্র 25 মিনিটে আমাকে নিয়ে যাবে ওই পারে এশিয়ান সাইডে। ওই পারের নাম হচ্ছে উস্কুদা। গাঢ় নীল জলের ওপর দিয়ে ভেসে চলল আমাদের লঞ্চ। ভেবেই দারুণ লাগছিল যে আমি এখন আছি ঠিক এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশের মাঝামাঝি। টার্কি হলো এমন একটি দেশ যা অর্ধেক ইউরোপ এবং অর্ধেক এশিয়ার মধ্যে অবস্থিত। ইস্তানবুল টার্কির ইউরোপিয়ান সাইডে অবস্থিত, আর এই বোটে করে আমি যাচ্ছি এশিয়ান সাইডে। ইউরোপ আর এশিয়ার মাঝামাঝি বয়ে চলেছে এই বসফরাস রিভার। উস্কুদারে বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে
প্রায় 1 ঘন্টা মতন টাইম স্পেন্ড করার পর আমি আবার ফেরিতে করে ফিরে এলাম ইস্তানবুলে। ইস্তানবুলে পৌঁছে আমি একটি ট্যাক্সি নিয়ে নিলাম আমার পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। আমার পরবর্তী গন্তব্য হলো গালাটা টাওয়ার। পৌঁছে গেলাম গালাটা টাওয়ারের সামনে। গালাটা টাওয়ারে ওঠার জন্য তখন লোকজনের লম্বা লাইন লেগেছে, আমিও দাঁড়িয়ে গেলাম লাইনে। টাওয়ারের নিচে একজন লোকাল আর্টিস্ট গিটার বাজিয়ে খুব সুন্দর গান গাইছিল, সেটাই শুনতে শুনতে সময় কেটে গেল। লাইন অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম গালাটা টাওয়ারের ভেতরে, আর লিফটে করে উঠে গেলাম গালাটা টাওয়ারের টপ ফ্লোরে। গালাটা টাওয়ারের ওপর থেকে ইস্তানবুল সিটির একটা 360 ডিগ্রি সুন্দর ভিউ পাওয়া যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে সেই ভিউটাই এনজয় করলাম। গালাটা টাওয়ার থেকে নেমে সোজা চলে এলাম গালাটা ব্রিজে। এই ব্রিজের নিচে বেশ অনেক রেস্টুরেন্ট রয়েছে, এখানে আপনি চাইলে লাঞ্চ বা ডিনার করতে পারেন। আর গালাটা ব্রিজের ওপরে তখন সারি দিয়ে সবাই মাছ ধরতে ব্যস্ত। हेलो तो গালাটা ব্রিজ আর গালাটা টাওয়ার থেকে ওয়াকিং ডিস্টেন্সই হলো ইস্তিকলাল স্ট্রিট এবং তাকসিম স্কোয়ার। এরপর আমি চলে এলাম তাকসিম স্কোয়ারে, ইস্তানবুলের সবথেকে ফেমাস স্ট্রিট, এবং এই স্ট্রিটের দুপাশে রয়েছে সমস্ত ব্র্যান্ডের শপ এবং বার, ডিস্কো সমস্ত কিছু এই স্ট্রিটের চারপাশে। এই স্ট্রিটেই নাইট লাইফ সবথেকে বেশি ফেমাস। আর এই স্ট্রিটের ওপর দিয়েই চলাচল করে লাল রঙের আইকনিক ট্রাম, যেটি ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। সেদিন রাতেই কাপ্পাডোকিয়া যাওয়ার জন্য ইস্তানবুল থেকে আমার ফ্লাইট ছিল। রাতে আমাদের হোস্টেলে বেলি ডান্সের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তাই যাওয়ার আগে হোস্টেল মেটদের সাথে বসে বেলি ডান্স শো এনজয় করলাম। I'm here. you are here. I'm here. Hello. He's my friend. He's leaving. He is my make friend. me so sad. No, So you don't need to I'm leave. going to come back. You'll come back. Yeah, 13 night, late night. I can come Okay. back. I'll wait for you then. Okay. Take care. Thank you. Take Bye. care. Bye. সেদিন রাতে ট্যাক্সি ধরে আমি পৌঁছে গেলাম এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে লেট নাইটে আমার ফ্লাইট ছিল কাইসেরির জন্য। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাপ্পাডোকিয়াতে গিয়ে আমি কি কি করলাম।